নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং, যেটাকে আমরা গেস্টাল তত্ত্ব নামেও জানি, এই তত্ত্বটির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তারপরে আমরা জানব শিক্ষাক্ষেত্রে এই মতবাদের প্রয়োগ। তাহলে চলুন শুরু করছি। বৈশিষ্ট্য শুরু করার আগে পরীক্ষাটি সম্পর্কে একটু আলোচনা করে দিই, ধারণা দিয়ে দিই আপনাদের সুবিধার্থে। এই অন্তর্দৃষ্টিমূলক শিখনটি কিন্তু শিম্পাঞ্জির উপরে করা হয়েছিল। একটি শিম্পাঞ্জিকে খাঁচার মধ্যে, ক্ষুধার্ত শিম্পাঞ্জিকে খাঁচার মধ্যে রেখে তার পছন্দের খাবার কলা, দুভাবে আমরা পরীক্ষা করেছিলাম। কলাটি আমরা খাঁচার বাইরে রেখেছিলাম, এমনভাবে রেখেছিলাম যাতে তার হাতের নাগালের বাইরে থাকে, এবং দুটো লাঠি দিয়েছিলাম। দুটো লাঠি এমন ছিল যে দুটো লাঠি একে অপরের সঙ্গে জোড়া লাগানো সম্ভব, এবং এমনভাবে রেখেছিলাম যে দুটো লাঠি জোড়া লাগালেই আমরা মানে শিম্পাঞ্জিটি কলাটা পর্যন্ত পৌঁছাবে। ঠিক একই রকমভাবে আরেকটি পরীক্ষা করা হয়েছিল যে খাঁচাটার উপরে আমরা কলা ঝুলিয়ে দিয়েছিলাম, শিম্পাঞ্জি যাতে হাতের নাগালে না পায় বা একটি লাঠি দিয়ে হাতের নাগাল না পায়, কলাটি না পারতে পারে। দুটো লাঠি জোড়া লাগালেই সে সেই কলাটি পর্যন্ত পৌঁছতে পারবে এবং সেই কলাটি নামাতে পারবে এবং খেতে পারবে। ঠিক একই রকমভাবে বাক্স দিয়েও আমরা করেছিলাম। কয়েকটি বাক্স দিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে ছিটিয়ে বাক্স দেওয়া ছিল। তারপর শিম্পাঞ্জিটি কী করেছিল, সেই বাক্সগুলো একটার উপরে একটা রেখে উচ্চতা বৃদ্ধি করে খাঁচার উপর থেকে সেই কলাটা পেরেছিল। ঠিক একই রকমভাবে লাঠির সঙ্গে লাঠি জোড়া লাগিয়ে কী করেছিল, সেই কলাটা কাছে টেনে নিয়ে এসে খেতে পেরেছিল। তাহলে এখানে কি হয়েছিল যে সেই খাঁচার মধ্যে সম্ভাবনাময় কিছু পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেই কিন্তু শিম্পাঞ্জি তার সমস্যার সমাধান করেছিল। সমস্যাটা কী ছিল? ক্ষুধার্ত শিম্পাঞ্জি, তার খাওয়ার প্রয়োজন, খাবারটা বাইরে রাখা ছিল বা হাতের নাগালের বাইরে ছিল, এটা একটি সমস্যা ছিল। সে কিন্তু খাঁচার ভিতরে সব কিছু জায়জা করে বা দেখে শুনে তার মতো করে কিন্তু সে সমস্যার সমাধান করেছিল। এখন এই পরীক্ষা থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1 নাম্বার, বিভিন্ন অংশের সম্পর্ক স্থাপন। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে সমস্যা সমাধানের জন্য সমস্যামূলক পরিস্থিতির বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। যেমন সেই সম্পর্ক স্থাপন কী করে করেছিল? বাক্স তো অনেকগুলো ছিল, একটা বাক্সের উপরে উঠে সে নাগাল পাচ্ছিল না। সে কী করেছিল? আরেকটা বাক্সের সঙ্গে আরেকটা বাক্স রেখে উচ্চতা বৃদ্ধি করছিল কলার পৌঁছতে যাতে পারে কলার কাছে। ঠিক একই রকমভাবে একটি লাঠির সঙ্গে সে পাচ্ছিল না টেনে নিয়ে আসা, কলাটা টেনে আনতে পারছিল না বা কলাটা পারতে পারছিল না। একটি লাঠির সঙ্গে আরেকটি লাঠি জোড়া লাগিয়ে সে পারলো। আমরা অনেক সময় করি, গাছ থেকে কিছু যে উঁচু জায়গা থেকে কিছু যদি পারতে চাই তাহলে কি করি, একটা লাঠি দিয়ে যদি না হয়, লাঠির সঙ্গে কিন্তু লাঠি দড়ি দিয়ে বাঁধি বা উচ্চতা বা বড় একটি লাঠি, তার বদলে একটা বড় লাঠি আনার চেষ্টা করি। ঠিক একই রকমভাবে কিন্তু শিম্পাঞ্জি কাজগুলো করেছিল। 2 নাম্বার, হঠাৎ সমাধান। এই শিখন কৌশলে সামগ্রিক পরিস্থিতিতে সমস্যাটির সমাধান হঠাৎ করে কিন্তু হয়ে গেছিল। যে বাক্সের উপরে বাক্স রেখে যে সে পারতে পারবে, এটা কিন্তু সে হঠাৎ করেই বুঝতে পেরেছিল, এবং একটি লাঠির সঙ্গে যে আরেকটি লাঠি জোড়া লাগানো যায় সেটিও কিন্তু হঠাৎ করেই সে করতে পেরেছিল। আমরা নয় একটি লাঠির সঙ্গে আরেকটি লাঠি জোড়া লাগাতে পারবো, কারণ কি, আমরা ছোটোবেলা থেকেই কিন্তু লাঠি নিয়ে খেলাধুলা করেছি, বিভিন্নভাবে জোড়া লাগানোর চেষ্টা করেছি, সেই জন্য আমরা জানি সে একটা লাঠির সঙ্গে একটা লাঠি কী করে জোড়া লাগানো যায়। কিন্তু একটা ছোট্ট শিশু সে কিন্তু জানে না। সে যদি সেই সম্ভাবনা পরিস্থিতিগুলোর মধ্যে যদি সেই জিনিসগুলো শিখতে পারে তাহলে কিন্তু তার সমাধানটা অনায়াসে কিন্তু সে করতে পারবে। 3 নাম্বার, সামান্যীকরণ ও পৃথকীকরণ। এই শিখন কৌশল সামান্যীকরণ ও পৃথকীকরণ নীতির দ্বারা পরিচালিত। মানে কোন কোন বিষয়গুলো, লাঠিও দিয়ে দিলাম, বাক্সও দিয়ে দিলাম, কোন জিনিসটি কাজে লাগিয়ে সে সেই সমস্যা সমাধান করতে পারবে, বা বাক্স, একটা ছোট বাক্স একটা বড় বাক্স যদি দিই, তাহলে ছোট বাক্সটার উপরে বড় বাক্সটা রাখলে তো পড়ে যেতে পারে। তাহলে ছোট বাক্স, বড় বাক্স উপরে, বড় বাক্সটি নিচে, ছোট বাক্সটি উপরে রেখে তারপর তার উপরেই যে উঠতে হবে সে কী করে বুঝলো? তাই এইভাবে আস্তে আস্তে সে কিন্তু জিনিসগুলো শিখলো, বুঝলো, তারপরে তার সমস্যার সমাধান করলো। 4 নাম্বার, প্রত্যক্ষ নির্ভর। এই শিখন কৌশল বিশেষভাবে সামগ্রিক প্রত্যক্ষ নির্ভর হয়ে থাকে। 5 নাম্বার, সংশ্লেষণ ও বিশ্লেষণ। এই শিখন কৌশল সংশ্লেষণ ও বিশ্লেষণ ধর্মী হয়ে থাকে। 6 নম্বর, সামগ্রিক প্রত্যক্ষণ। এই শিখন কৌশল সামগ্রিক প্রত্যক্ষণ ও উন্নত প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার মানে সেই সমস্যা কিন্তু, সেই সমস্যা সমাধান করার জন্য কিন্তু বিশেষ বিশেষ বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করার পরেই কিন্তু সে তার সমস্যার কিন্তু সমাধান করতে পেরেছে। এবার আমরা পরের প্রশ্নটি দেখব, শিক্ষাক্ষেত্রে
এই তত্ত্বটির প্রয়োগ কী? বর্তমান শিক্ষা জগতে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলকে বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে, যথা সমগ্রতাবোধ। এই শিখন কৌশল সমগ্রতাবোধের ওপর প্রতিষ্ঠিত, তাই শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে সম্পূর্ণভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে উপস্থাপন করতে হবে। একবারে একটা চ্যাপ্টার পড়িয়ে দিলাম, রিডিং পড়িয়ে দিলাম, তাহলে হবে না। ছোট্ট ছোট্ট অংশে ভেঙে শিক্ষার্থীদের সামনে যদি উপস্থাপন করি, তাহলে তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও কিন্তু সুবিধা হবে। 2 নাম্বার, সমগ্র থেকে বিশেষ। এই মতবাদের উপর ভিত্তি করে শিক্ষাদানের সময় বিষয়বস্তুর সামগ্রিক উপস্থাপনের পর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে বিশ্লেষণ করা হয়, যেটা বলছিলাম। 3 নাম্বার, মূর্ত থেকে বিমূর্ত। শিক্ষার্থীকে বাস্তব শিক্ষাদানের জন্য বিষয়বস্তুকে মুক্ত বিষয়ের ভিত্তিতে বিমূর্ত বিষয়ের ধারণা দেওয়া হয়। তার মানে কি হচ্ছে, আমরা বাচ্চাদের এ ফর আপেল পড়াই, যদি এ ফর আপেল পড়াই, আপেলের হয় ছবি তাদের সামনে রাখি বা একটা আপেল তাদের সামনে থাকে, এটি হলো সে দেখতে পাচ্ছে। প্রথমে আমরা কি করব, যে বিষয়গুলো তার চোখের সামনে আছে, যে দেখতে পারে, স্পর্শ করে দেখতে পারে, সেই সব বিষয়গুলো দিয়ে প্রথমে তাদের আমরা শিক্ষা দেব। তারপরে আস্তে আস্তে যে জিনিসগুলো সামনে নেই সেই বিষয়ের প্রতি কিন্তু আমরা নজর দিব বা সেই বিষয়ের প্রতি কিন্তু শিক্ষা দেব। আপনারা চিন্তা করুন, ছোটোবেলায় যখন বাচ্চাদের কোনো কিছু আমরা শেখাই, সব কিছু কিন্তু আমরা নিয়ে এসে দিই, যে এটা আপেল, এটা কলা, আমরা কিন্তু দেখাই, এটা গরু, এটা পাখি, এটা গাছ, এটা কলা গাছ, এটা আম গাছ, এটা মা, এটা বাবা, এইভাবে কিন্তু দেখাই, দেখি দেখি কিন্তু তাদের শেখাই। আমরা কিন্তু এই ভারতবর্ষে বসে থেকে আমরা কিন্তু ওদের বলি না আমেরিকায় এই জিনিস আছে, প্যারিসে হলো আইফেল টাওয়ার আছে। আমরা কিন্তু এইভাবে ওদের বোঝাই না, একদম ছোটো বাচ্চাদের বোঝাই না, কিন্তু তারা ওরা বুঝতেই পারবে না। ঠিক একই রকমভাবে আস্তে আস্তে যে সব বিষয়গুলো আমাদের সামনে আছে, সেগুলোকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আগে তাকে শেখাবো, বোঝাবো। তারপর যখন সে বুঝে যাবে, শিখে যাবে তার বয়স অনুযায়ী, তারপর তার সামনে যে বিষয়গুলো নেই বা তার প্রথমে সোজা বিষয়গুলো শেখাবো, তারপর আস্তে 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 কঠিন বিষয়গুলো তাদের শেখাবো। 4 নাম্বার, পৃথকীকরণ ও সামান্যীকরণ। এই শিখন কৌশলের ভিত্তিতে বর্তমানে শিক্ষাক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণের মাধ্যমে বিষয়বস্তুর সমস্যা সমাধানের গুরুত্ব দেওয়া হয়। 5 নাম্বার, সক্রিয়তা বৃদ্ধি। এই মতবাদ অনুযায়ী শিক্ষার্থীর সক্রিয়তা শিখনের বিশেষ উপাদান, তাই উপযুক্ত পরিবেশের মাধ্যমে সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সক্রিয় করে তোলার জন্য শিক্ষার বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়। 6 নাম্বার, ধারাবাহিক শিক্ষাদান। এই মতবাদের উপর ভিত্তি করে শিক্ষাকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করা হয়ে থাকে। এছাড়াও সামঞ্জস্য, সম্পর্ক স্থাপন, চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ, প্রয়োজনীয় পরিবেশ রচনা ইত্যাদি বিভিন্নভাবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে বোঝা গেছে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।